প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের ইউটিউব চ্যানেল ইউর লার্নিং ডায়েরিতে। আমি এমডি জাবের হোসেন। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 11-এর নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত যে সেকেন্ড কবিতাটি রয়েছে দ্য বেঙ্গল সেইলার্স, সেই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আপকামিং তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে এক্সাম হবে সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু তোমাদের পুরো এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রতিটি গল্প এবং কবিতা থেকে ডিপ স্টাডি করতে হবে, না হলে হয়তো আমরা পরীক্ষায় গিয়ে সঠিক অ্যান্সার করে আসতে পারবো না। তাই একদম খুঁটিয়ে খুঁটিয়ে কবিতার গভীর থেকে আমি আজকের এই কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, তো প্রত্যেককেই বলবো আমার সাথে থাকার জন্য এবং ক্লাসটি উপভোগ করে নতুন কিছু শিখে পরীক্ষায় ভালো মার্কস করার জন্য। আর আমি অলরেডি দ্য বেঙ্গল সেইলার্স, কম্পোজ আপন্ন মিস্টার ব্রিজ, ঠিক আছে, এগুলোর উপরে ক্লাস আপলোড করে দিয়েছি। যারা এখনও ক্লাসটি দেখোনি তাদের বলবো ফার্স্ট গিয়ে আমার ক্লাসটি দেখে নাও, তাহলে তোমার আজকের এই এমসিকিউ ডিসকাশন ক্লাসটি বুঝতে আরও সহজ হবে এবং আরও ইজি মনে হবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের আলোচ্য এমসিকিউ ডিসকাশন ফ্রম দ্য বেঙ্গল সেইলার্স। ওকে, নাও লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য পোয়েম দ্য বেঙ্গল সেইলার্স ইজ রিটেন বাই, এই বেঙ্গল সেইলার্স কবিতাটি লিখেছেন কে? ফার্স্ট দেখো, সরজিতা নাইডু, সঙ্গীতা নাইডু, সরস্বতী নাইডু, সরোজিনী নাইডু। দেখো ফার্স্টে অপশনগুলো দেখে মনে হচ্ছিল যে ফার্স্টেরটাই হয়তো সরোজিনী নাইডু, একই একই মনে হচ্ছে অনেকটা প্রায়, বাট একই নয়, একটু হলেও ডিফারেন্স আছে। তো পরীক্ষা তোমাদের চোখ কান খোলা রেখে এভাবেই অ্যান্সার করতে হবে, না হলে এভাবে তোমাদেরকে গোল খাইয়ে দিবে। ঠিক আছে, তো একটু দেখে অ্যান্সার করবা। নেক্সট থেকে আমি জাস্ট অ্যান্সারটা তোমাদের বলবো, হাইলাইট করা আছে অন্য কালার দিয়ে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো এই কবিতাটি লিখেছেন কে? আমরা জানি সরোজিনী নাইডু হবে অ্যান্সার। দেখো 2 নাম্বার, হোয়েন ওয়াজ সরোজিনী নাইডু বর্ন, সরোজিনী নাইডু কত সালে জন্মগ্রহণ করেছেন? 13ই ফেব্রুয়ারি 1879। 3 নাম্বার দেখো, হোয়ার ওয়াজ সরোজিনী নাইডু বর্ন, সরোজিনী নাইডু কোথায় জন্মগ্রহণ করেছেন? হায়দ্রাবাদ। 4 নাম্বার দেখো, হু ইজ নোন অ্যাজ দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? সরোজিনী নাইডু। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি এই যে প্রত্যেকটা প্রশ্ন তোমরা উত্তর পারবে যারা আমার এর আগের দ্য বেঙ্গল সেইলার্সের ক্লাসটি করেছো, আশা করি। যারা ক্লাসটি করোনি আমি আবারও বলছি, ক্লাসটি আগে করে এসো, তাহলে সহজ মনে হবে এবং তোমরা নিজেই অ্যান্সার করতে পারবে, না হলে হয়তো একটু কঠিন মনে হতে পারে। ঠিক আছে, তো নাইটিঙ্গেল নামে পরিচিত, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে সরোজিনী নাইডু। 5 নাম্বার দেখো, দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম দ্য বেঙ্গল সেইলার্স, এই বেঙ্গল সেইলার্স কবিতার রাইম স্কিম বা ছন্দ মিল কি? এ এ বি বি সি সি। অনেকক্ষণ বুঝিয়েছিলাম ছন্দ মিল যখন আমি কবিতাটা পড়াই। ঠিক আছে, আশা করি তোমরা উত্তর করেছো বা নিজে জানো। 6 নাম্বার দেখো, দ্য পোয়েম বেঙ্গল সেইলার্স ফার্স্ট পাবলিশ ইন, এই কবিতাটি কত সালে প্রথমে প্রকাশিত হয়? সরি, কোন ইয়েতে, মানে কবিতার কালেকশানে এটা প্রকাশিত হয়? এটা হবে দ্য বার্ড অফ টাইম। ঠিক আছে, এটা মনে রাখবা, ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, দ্য লাইন সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট ইজ অ্যান এক্সাম্পল অফ, এই যে লাইনটাকে কোটেশন করা হয়েছে, দেখো সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, এটা হচ্ছে কবিতার একটা লাইন। এই লাইনটা হচ্ছে কিসের উদাহরণ? দেখো অপশনগুলোতে তোমরা দেখতে পাচ্ছ সিমিলি, হাইপারবোল, অ্যালিটারেশন, পার্সনিফিকেশন, এগুলো হচ্ছে কি বলবো, এগুলোকে বলা হয় রেটোরিক বা ফিগার অফ স্পিচ। ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতেছে তোমাদের, যারা কোশ্চেন ব্যাংক একটু ঘাটাঘাটি করো তারা আশা করি লক্ষ্য করেছো। তো এগুলার উপরে কি বলবো, একটা এক্সট্রা ক্লাস দিলে ভালো হয়, আমি চেষ্টা করছি। তোমরা যদি সেই ক্লাসটি চাও যে এক্সট্রা একটা ক্লাস দিলে ভালো হয়, প্রত্যেকটা কবিতা থেকে এরকম লাইনগুলো তুলে তুলে একটা এক্সট্রা ক্লাস দিলে তাহলে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যদি এরকম ক্লাস চাও তো প্রত্যেকেই কমেন্টে জানাও, আমি তোমার জন্য এক্সট্রা ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, আপাতত এতটুকু মানে বুঝে রাখো, এখানে যেহেতু প্রশ্নটা আসছে বলেই দিই। এই যে দেখো, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, রূপলি এবং নীল মাউন্টেন মিস্ট পাহাড়ি কুয়াশার মতো। এই যে অ্যাস দিয়ে এখানে কম্পেয়ার করা হয়েছে, যখন কোনো কিছুকে অ্যাস এবং লাইক দিয়ে কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, সেটা হচ্ছে সিমিলি। ইংলিশে বলা হয় সিমিলি, ফিগার অফ স্পিচে বা রেটোরিকে বলা হয় সিমিলি, মনে রাখবা। এখানে অ্যাস দিয়ে যেহেতু কম্পেয়ার করা হয়েছে তাই আমরা এটাকে
বলবো সিমিলি, এতটুকু মনে রাখো। বাকি এই যে হাইপারবোল, অ্যালিটারেশন, পার্সনিফিকেশন, এরপরে আমি ক্লাস নেক্সট নিয়ে আসবো, তোমরা কমেন্টে জানাও যদি চাও। নাম্বার 10 দেখো, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ সরোজিনী নাইডু? সরোজিনী নাইডুর অরিজিনাল নেম বা প্রকৃত নাম কি? সরোজিনী চট্টোপাধ্যায়। নেক্সট দেখো, দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার রিপ্রেজেন্টস দ্য লাইভ স্টেজ অফ, এই বেঙ্গল সেলার কবিতাটি যে লাইভ স্টেজটা রিপ্রেজেন্ট করে কাদের? এটা হচ্ছে ওমেনদের, মহিলাদের জীবনের বিভিন্ন পর্যায় বা স্টেজকে তুলে ধরে এই কবিতার মধ্য দিয়ে, বিভিন্ন সিম্বল ইউজ করে। নেক্সট দেখো 12 নম্বর, সরোজিনী নাইডু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস ইন, সরোজিনী নাইডু ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিনিধি ছিলেন। তিনি 1925 সালে সেই প্রতিনিধি হয়েছিলেন, এটা মনে রাখবা, এটাও ইম্পর্টেন্ট। দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স স্ট্যাঞ্জা, এই বেঙ্গল সেলার কবিতার কটি স্ট্যাঞ্জা আছে? 4টা স্ট্যাঞ্জা আছে, মনে রাখবো, 4 স্ট্যাঞ্জা, বই দেখবো ভালো করে। 14 নম্বর দেখো, ইন 1947 সরোজিনী নাইডু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য গভর্নর অফ, তিনি 1947 সালে কোথাকার গভর্নর ছিলেন? তিনি উত্তরপ্রদেশের গভর্নর ছিলেন, এটাও মনে রাখবা, ইম্পর্টেন্ট। এগুলো দেখো কবিতায় কিন্তু এগুলো পাবা না, এগুলো কবিতার বাইরে, মানে বাইরে বলতে কবি সম্পর্কে, তাই না? বেশিরভাগ মানুষ সাধারণত কবিতা ভালো করে পড়ে, এগুলো একটু কম গুরুত্ব দেয়। তো সেক্ষেত্রে পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন পাওয়া যাচ্ছে এবং পরীক্ষায় দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের প্রতিটাই ভালো করে পড়তে হবে, প্রতিটাই যাতে মনে রাখতে হবে, যাতে পরীক্ষায় গিয়ে আমাদের কেউ আটকাতে না পারে, সেই হিসাবে আমাদের প্রিপারেশন নিয়ে যেতে হবে এবং কনফিডেন্স রাখতে হবে। ওকে, মনে রাখবা তিনি উত্তরপ্রদেশের গভর্নর ছিলেন 1947 সালে। নেক্সট দেখো 15 নম্বর, ইচ স্ট্যাঞ্জা ইন দ্য বেঙ্গল সেলার্স ক্লাসিফাইড অ্যাজ এ অর অ্যান, মানে বেঙ্গল সেলার্স কবিতার যে প্রত্যেকটি স্ট্যাঞ্জা সেটাকে কীভাবে ভাগ করা হয়েছে? দেখো অ্যান্সার হচ্ছে সেস্টেড। সেস্টেড মানে হচ্ছে 6 লাইন, 6 লাইনের কবিতাকে বলা হয় সেস্টেড। কি বললাম? 6 লাইনের যখন কবিতা না, 6 লাইন করে যখন স্ট্যাঞ্জা করা হয়, 6 লাইন করে যখন এক একটা স্ট্যাঞ্জা হয় সেটাকে বলা হয় সেস্টেড। সেস্টেড মানে 6 লাইন, অক্টেভ মানে 8 লাইন। তো তোমরা দেখবো কবিতায় 4টা যে স্ট্যাঞ্জা আছে, প্রত্যেকটাতে 6টা করে লাইন আছে। নেক্সট দেখো, হোয়ার ডিড সরোজিনী নাইডু ডাই, সরোজিনী নাইডু কোথায় মারা গিয়েছেন? তিনি লখনৌ শহরে। নেক্সট দেখো 17 নম্বর, দ্য বেঙ্গলস আর রিপ্রেজেন্ট অ্যাজ রেইনবো ট্রিন্টেড, এই যে রেইনবো ট্রিন্টেড এই শব্দটা কবিতার লাইন, তো কবিতার একটা শব্দ আর কি, সেটা কি রিপ্রেজেন্ট করে এই কবিতায়? এই কবিতায় কবি এই শব্দটির মাধ্যমে, যেমন রেইনবো মানে রামধনু, রামধনু যেমন 7টা রং হয়, যেটা বাংলায় শর্টে বলা হয় বেনি, আসহ, কলা, তো ওরকম চুড়ির বিভিন্ন কালার হয়, হলুদ, সবুজ, লাল, এবং কি এক চুড়ির মধ্যে বিভিন্ন কালারেরও চুড়ি পাওয়া যায়, তাই না? তো চুড়ির বিভিন্ন কালার বোঝাতেই কবি এই কবিতায় এই শব্দটি ইউজ করেছেন, যেটা অ্যান্সার হবে। এই শব্দটা তুলে ধরে হচ্ছে সার্কেল অ্যান্ড লাইট, আলোর বৃত্ত। আলোর বৃত্ত মানে চুড়ি আর কি, মনে রাখবা, এটা কবিতা পড়ানোর সময় আমি বুঝিয়েছিলাম। নেক্সট দেখো 18, সরোজিনী নাইডু ফার্স্ট ভলিউম অফ পোয়েট্রি ওয়াজ, তার কবিতার যে প্রথম সংকলন সেটা নাম কি? সেটা ছিল এই যে দ্য গোল্ডেন থ্রেস হোল, মনে রাখবা, ইম্পর্টেন্ট, দ্য গোল্ডেন থ্রেস হোল। নেক্সট দেখো 19 নম্বর, হোয়েন ওয়াজ দ্য গোল্ডেন থ্রেস হোল পাবলিশ ফার্স্ট, এই গোল্ডেন থ্রেস হোল কবে প্রথম প্রকাশিত হয়? অ্যান্সার 1905 সালে। নেক্সট 20, দ্য বেঙ্গল সেলার ইজ, বেঙ্গল সেলার হলো একটা পোয়েম, একটা কবিতা। নেক্সট 21, হোয়াট ডু দ্য বেঙ্গলস বার্ডস ব্রাইডাল মন লুক লাইক, ঠিক আছে? এই মানে নববধূ যে চুড়ি পরে সেটা দেখতে কেমন কালার, সেটা বলছে যে সানলাইট কর্ন, সানলাইট মানে সূর্যের আলো, কর্ন মানে ভুট্টা, মানে ভুট্টা খেতে যখন সূর্যের আলো পড়ে সেটাকে আরও কী বলবো, যেমন কালারটাকে আরও সুমধুর করে তোলে, সুন্দর করে তোলে, ঠিক তেমনি হচ্ছে সেই চুড়িটা দেখতে ওরকম। নেক্সট দেখো 22, হোয়াট কালার্স আর দ্য বেঙ্গল ফর আ ওম্যান হু হ্যাজ জার্নি থ্রু লাইফ মিডওয়ে, বলছে যে মহিলা যে তার জীবনের মধ্যপথে অর্থাৎ বিবাহিত জীবনের পরে মানে সংসার জীবনে পদার্পণ করেছেন, ঠিক আছে, মা হিসাবে বা ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিয়েছেন, তাদের যে চুড়ির কালার সেটা কেমন কবিতায় কবি তুলে ধরেছেন? দেখো অ্যান্সার হবে পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে। এটা গ্রেটা টাইপিংয়ে উঠেনি, এটা মনে রাখবা, পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে।
তাদের চুড়ির কালার কবিতায় কবি বলেছেন পার্পল অ্যান্ড গোল্ড ফ্লে গ্রে। আশা করি ক্লিয়ার। নেক্সট দেখো 23, দ্য বেঙ্গল আর টিঙ্কলিং লুমিনিয়াস রিপ্রেজেন্ট। এই যে দুটো শব্দ কবিতার, এই দুটো শব্দ কি তুলে ধরে? এই দুটো শব্দ কি তুলে ধরে? অ্যান্সার দেখো, দ্য ব্রাইডস লাভার অ্যান্ড টিয়ার্স। ঠিক আছে, নববধূর যে হাসি কান্না সেই দুটাই তুলে ধরে হচ্ছে এই শব্দ দুটো। নেক্সট দেখো 24, দ্য বেঙ্গল সেলার্স প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন প্রিজার্ভিং ট্র্যাডিশনাল কালচার। এই কবিতায় বেঙ্গল সেলার্স চুরি বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রিজার্ভিং ট্র্যাডিশনাল কালচার, মানে তারা যে প্রথাগত কালচার, যে ঐতিহ্য, যে চুরি পরা, সেটাকেই তারা সংরক্ষণ করেছেন। নেক্সট দেখো 25, দ্য বেঙ্গল সেলার্স অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড ইন। এই কবিতায় টি কোথায় ইনক্লুড করা হয়? দ্য বার্ড অফ টাইম। এই তার কবিতার কালেকশানে এটা ইনক্লুড করা হয়, মনে রাখবা, দ্য বার্ড অফ টাইম। নেক্সট দেখো 27, একটু নাম্বারগুলো মিস্টেক হয়ে গেছে টাইপ করার সময়। হাউ মেনি লাইনস আর দেয়ার ইন দ্য বেঙ্গল সেলার্স। এই বেঙ্গল সেলার্স কবিতায় কতগুলি লাইন রয়েছে? 24 লাইনস, মনে রাখবা। 6টা করে লাইন, একটা স্ট্যাঞ্জা, এরকম 4টা স্ট্যাঞ্জা, 4 6 24, 24 লাইনস, মনে রাখবে। এগুলো থেকে প্রশ্ন দেয়, অনেকে এগুলো ফলো করে না, কিন্তু বাট এখানেই গোল খাওয়ায়। নেক্সট দেখো 28, হাউ মেনি স্ট্যাঞ্জা আর দেয়ার ইন দ্য বেঙ্গল সেলার্স। এই বেঙ্গল সেলার্স কবিতায় এটা রিপিট হয়ে গেছে, 4টা স্ট্যাঞ্জা রয়েছে, 6 লাইন করে। সেস্টেড 4টা স্ট্যাঞ্জা, 4 6 24 লাইন। নেক্সট দেখো 29, ইচ স্ট্যাঞ্জা অফ বেঙ্গল সেলার কনসিস্ট অফ। এই যে বললাম একটু আগে, 6টা লাইন করে, 4টা স্ট্যাঞ্জা। অ্যান্সার হবে 6 লাইন, প্রতিটা স্ট্যাঞ্জায় 6টা করে লাইন আছে। নেক্সট দেখো 30, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম বেঙ্গল সেলার্স। এই বেঙ্গল সেলার্স কবিতার স্পিকার বা বক্তা কারা? দ্য বেঙ্গল সেলার, চুরি বিক্রেতাই হলো এই কবিতার বক্তা বা স্পিকার। নেক্সট দেখো, হোয়াট ইজ বিং রেফার্ড টু অ্যাজ শাইনিং লোডস। শাইনিং লোডস এখানে কি রেফার করছে? দ্য বেঙ্গলস, অর্থাৎ চুরিগুলাকে। অর্থাৎ প্রথম লাইনে ছিল না যে শাইনিং লোডস, মানে চুরির যে বোঝা আর কি, ঝলমলে চুরির যে বোঝা, সেটাই এখানে এই কবিতায় এই শব্দটি রিপ্রেজেন্ট করে চুরিকে। দ্য বেঙ্গলস হবে অ্যান্সার। নেক্সট দেখো, দ্য বেঙ্গল সেলার বিয়ার দেয়ার বেঙ্গল ইন। চুরি বিক্রেতারা তাদের চুরি বহন করেছিল কোথায়? মন্দিরের মেলায়, টেম্পল ফেয়ার। ফার্স্ট এবং সেকেন্ড এই দুটো লাইনের মধ্যে ছিল, টেম্পল ফেয়ার, মন্দিরের মেলায় হবে অ্যান্সার। নেক্সট দেখো 33, দ্য কালার্স সিলভার অ্যান্ড ব্লু রিপ্রেজেন্ট। রূপলি এবং নীল এই কালার দুটা কি তুলে ধরে? ইয়ং মেইডেন্স, মানে অবিবাহিত মেয়েদের বা কুমারী মেয়েদের বোঝাতে কবি এই কবিতায় এই কালার দুটি ইউজ করেছেন। অ্যান্সার হবে ইয়ং মেইডেন্স। নেক্সট দেখো 34, দ্য বেঙ্গল সেলার্স চুজ দ্য টেম্পল ফেয়ার টু সেল দেয়ার বেঙ্গলস বিকজ। বেঙ্গল সেলার্স কবিতায় যে চুরি বিক্রেতা, তারা চুরি বিক্রির জন্য মন্দিরের মেলাকে কেন তারা বেছে নিয়েছিল, কারণ কি? অ্যান্সার হবে দ্য টেম্পল ফেয়ার অ্যাট্রাক্টস আ লট অফ ওমেন। কারণ মন্দিরের মেলায় অনেক মহিলা যায় মেলাতে, মন্দিরের মেলাতে, বিশেষ করে মহিলাদের কি বলবো, তাদের যে অংশগ্রহণ বেশি এখানে লক্ষ্য করা যায়, ফলে চুরি মহিলারাই পরে, ফলে কেনা বেচাও তাদের ভালো হবে এবং সেটা মহিলাদের আকর্ষিত করবে চুরি নিয়ে গেলে। তাই মন্দিরের মেলায় তারা চুরি বিক্রেতার জন্য সেই স্থানটিকেই বেছে নিয়েছিলেন। নেক্সট দেখো 35, দ্য ফ্রেজ রেইনবো ট্রিন্টেড সার্কেল অফ লাইট রেফার্স টু। এই যে এই ফ্রেজটা, এটা কি রেফার করে? দ্য মাল্টি কালার বেঙ্গলস, বিভিন্ন কালারের চুরি। একটু আগেও বলছিলাম রেইনবো ট্রিন্টেড, অর্থাৎ রামধনুর যেমন অনেক রং হয়, ঠিক অনেক কালারের চুরি বোঝাতেই এই ফ্রেজটি কবিতায় কবি ব্যবহার করেছেন। নেক্সট দেখো 36, ইন দ্য বেঙ্গল সেলার্স বেঙ্গলস আর টোকেন অফ। এই বেঙ্গল সেলার্স কবিতায় চুরিরা, মানে চুরিগুলো কিসের প্রতীক? রেডিয়েন্ট লাইফ, সুন্দর জীবন, সুখী জীবন বা আনন্দময় জীবনের প্রতীক বা প্রাণবন্ত জীবনের প্রতীক। আমি 4টা ওয়ার্ড বললাম, এগুলো বলা যায়। তাহলে এই চুরিগুলো হচ্ছে, ইংলিশটা মনে রাখবার, কিসের প্রতীক? রেডিয়েন্ট লাইফের প্রতীক। নেক্সট দেখো, দ্য কালার্স ইয়েলো অ্যান্ড রেড রিপ্রেজেন্ট। হলুদ এবং লাল কালারটা কি রিপ্রেজেন্ট করে? এই যে ওয়েডিং ডেজ মর্নিং, মানে বিয়ের দিনের যে সকালটা,
সেটা বোঝাতে ইয়েলো এবং রেড। কবিতা পড়ানোর সময় এটাও বলেছিলাম, কারণ বিয়ের দিন কি করে মেয়েরা একটু সাজগোজ করে, একটু কি বলবো, ঝলমলে টাইপের লাল বা হলুদ, তাই না, শাড়ি পরে। তো এখানে সেই দিনের সকালটা বোঝাতেই কবি এই কবিতায় এই কালার দুটা ব্যবহার করেছেন। অ্যান্সার হবে ওয়েডিং ড্রেস মর্নিং। নেক্সট দেখো 38, দ্য কালার্স পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে রিপ্রেজেন্ট, এই যে এই কালার দুটা কি তুলে ধরে? অ্যান্সার হবে, মানে কাদের, মহিলার কোন স্টেজটাকে তুলে ধরে? অ্যান্সার হবে মাদারহুড অ্যান্ড ওয়াইফ। একটু আগে ওইটা বুঝিয়েছিলাম যে যে মহিলা হচ্ছে মানে বিয়ের পরে আর কি মা হওয়া এবং ফ্যামিলির যে রেসপন্সিবিলিটি, অর্থাৎ মিডওয়ে মাঝপথে জীবনের, সেটাকে বোঝাতেই এই কালারটা ইউজ করছেন। অর্থাৎ এটা কালার দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন মাদারহুড অ্যান্ড ওয়াইফ, অর্থাৎ বিয়ের পরে যে মা হওয়া এবং ওয়াইফ মানে স্ত্রী হওয়া, সেই স্টেজটাকেই বুঝিয়েছেন মহিলাদের। নেক্সট দেখো 39, হুইচ পোয়েম অফ সরোজিনী নাইডু ডেসক্রাইব দ্য সিগনিফিকেন্স অফ বেঙ্গল, সরোজিনী নাইডুর কোন কবিতায় চুরির তাৎপর্য বর্ণনা করা হয়েছে? দ্য বেঙ্গল সেলার্স। অ্যান্সার দ্য বেঙ্গল সেলার্স। নেক্সট দেখো 40, হু আর দ্য বায়ার্স অফ বেঙ্গলস, কারা হচ্ছে চুরি, বাই মানে কেনা, বায়ার্স মানে কেনা, চুরি ক্রেতা কারা এই কবিতায়? ওমেন অফ অল এজ গ্রুপ, সব বয়সী মহিলারাই হচ্ছে এই কবিতার চুরি ক্রেতা। কারণ চুরি কবিতা পড়ানোর সময় বলছিলাম বা একটু আগে আলোচনা তো বলছিলাম যে চুরি যে মানে সবাই পড়ে, তাই না, ছোট বাচ্চা থেকে শুরু করে যারা পরিণত বয়স তারাও পড়ে, বিয়ের আগে পড়ে, বিয়ের সময় পড়ে, বিয়ের পরে পড়ে, কিন্তু এক এক সময় তাদের পরনের যে কালার চুড়ি সেটা চেঞ্জ হয়ে যায়। বিয়ের আগে একরকম পরে হয়তো বা বিয়ের সময় পরে, তারপরে আস্তে আস্তে অন্য কালার, বিয়ের পরে সেটা আস্তে আস্তে উঠে যায়, ঠিক আছে, যখন বয়স্কতে পরিণত হয়, তাই না, মেয়েরা ভালো বুঝবে এটা। তো এখানে চুরি ক্রেতা হচ্ছে সব বয়সীর মহিলারাই, এটা হবে অ্যান্সার। নেক্সট দেখো 41, দ্য মেজর থিম অফ দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার ইজ, এই কবিতার যে মূল বিষয়বস্তু কি? সেলিব্রেশন অফ ওম্যানহুড, মানে মহিলাদের জীবনের উপরে আলোকপাত করেছেন বা মহিলাদের জীবনের বিভিন্ন স্টেজকে তুলে ধরেছেন এই কবিতার মধ্য দিয়ে। তো এটা হবে ওম্যানহুড আর কি, মনে রাখবে, সেলিব্রেশন অফ ওম্যানহুড, এটা হচ্ছে এই কবিতার মেজর থিম। নেক্সট 42, সাম আর ফ্ল্যাশড লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম ইজ এক্সাম্পল অফ, এই যে কবিতার লাইনটা কোটেশন ইউজ করা হয়েছে, এই লাইনটা কিসের উদাহরণ? এই যে দেখো, সাম আর ফ্ল্যাশ লাইক, লাইক একটু আগে বলছিলাম যখন অ্যাস বা লাইক দিয়ে কোনো কিছুকে কম্পেয়ার করা হবে সেটা হচ্ছে সিমিলি, বলছে সেটা সিমিলি, বলছে কিছু হচ্ছে ওই যে ফুলের কুড়ি, স্বপ্ন দেখা ফুলের কুড়ির মতো, তো এটা হচ্ছে সিমিলি, মনে রাখবা। নেক্সট দেখো 43, হোয়াট ইজ দ্য সিম্বল অফ কালারফুল বেঙ্গল, মানে কালারফুল যে বিভিন্ন রঙের যে চুড়ি সেটা কিসের প্রতীক? সেটা হচ্ছে হ্যাপিনেস, সুখী জীবনের প্রতীক বা সুখের প্রতীক, আনন্দের প্রতীক। নেক্সট দেখো 44, হোয়াট ডু রেইনবো প্রিন্টেড সার্কেল রিপ্রেজেন্ট, রেইনবো প্রিন্টেড সার্কেল এটা কি তুলে ধরে? ডাইভার্সিটি অ্যান্ড বিউটি অফ ওম্যানস লাইফ, মহিলাদের জীবনের যে বৈচিত্র্য এবং সৌন্দর্য সেটা তুলে ধরে হচ্ছে রেইনবো প্রিন্টেড সার্কেলস, মনে রাখবা। নেক্সট 45, দ্য ওয়ার্ড টিঙ্কলিং রেফার্স টু দ্য, এই শব্দটা কি তুলে ধরে বা রেফার করে? সাউন্ড মেড বাই বেঙ্গলস, অর্থাৎ চুড়ি পরলে যে অনেকগুলো চুড়ি যখন মেয়েরা পরে বা মহিলারা পরে, দেখবা কাচের চুড়ি একটা সাউন্ড করে, তাই না, অনেকগুলো চুড়ি পরলে, কাচের কেন এমনি চুড়ি পরলেও সাউন্ড করে, যখন অনেকগুলো পরা হয়, হাতটা নিচে নামানো হয়, উপরে ওঠানো হয়, একটা চুড়ির মানে একসাথে লেগে একটা শব্দ হয়, তো সেই সাউন্ডটাই বোঝানো হয়েছে এই শব্দটার মাধ্যমে, মনে রাখবা। অ্যান্সার হবে সাউন্ড মেড বাই বেঙ্গলস, অর্থাৎ চুড়ি দিয়ে যে সাউন্ডটা তৈরি হয়। নেক্সট 46 হয়তো লাস্ট, হ্যাঁ, সিলভার অ্যান্ড ব্লু কালার বেঙ্গলস আর কম্পেয়ার টু, রূপলি এবং নীল কালারের যে চুড়ি সেটা কিসের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, কাদের সঙ্গে বা কিসের সঙ্গে? মাউন্টেন মিস্ট, পাহাড়ি কুয়াশার সঙ্গে, কবিতার লাইনটাই আছে, মনে রাখবা। অ্যান্সার হবে মাউন্টেন মিস্ট, অর্থাৎ পাহাড়ি কুয়াশার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে সিলভার এবং ব্লু কালারের চুড়িকে। যারা এতক্ষণ আমার সাথে ক্লাসটি করলে, প্রত্যেকের কাছে আমার একটা প্রশ্ন, আজকের ক্লাসটি কেমন লাগলো? আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো প্রত্যেকেই বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পরবর্তী ক্লাসের নোটিফিকেশন যাতে সবার আগে পেতে পারো, এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও, লাইক করো, এবং তোমার কমেন্টে অবশ্যই জানাও ক্লাসটি সম্পর্কে কেমন আইডিয়া হলো। এবং যারা বাকি ক্লাসগুলি আমাদের দেখোনি, ক্লাস 11 আমি আপলোড করে দিয়েছি কিছু কিছু কবিতার উপরে, যা ওগুলো দেখে নিও, আশা করি সেগুলো আরও তোমাকে হেল্প করবে পরীক্ষায় ভালো মার্কস পেতে। আর যারা আমাদের একটা হোয়াটসঅ্যাপ
গ্রুপ রয়েছে ক্লাস 11-এর, সেখানে আমি এই পিডিএফগুলো, যেমন এই প্রশ্নের পিডিএফ বা কবিতার বা গল্পের পিডিএফ কিছু শেয়ার করে থাকি। তো সেখানে যদি এগুলো পেতে চাও তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে SMS করবে নিজের নাম, স্কুলের নাম বলে, ঠিক আছে? আমি গ্রুপে জয়েন করে দেবো। এছাড়া আমি ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও জয়েন হতে পারো, যেখান থেকে ইচ্ছা সুবিধে মনে হয়, ঠিক আছে? আর যদি বাকি আরও কিছু কিছু ক্লাস চাও, যেগুলো বাকি রয়েছে এখনও, যদি আপলোড কিছু করা হয়ে গেছে, বাকিগুলো যদি চাও প্রত্যেকগুলো থেকে MCQ, সেটাও কমেন্টে জানাও, তাহলে আমি বাকিগুলো থেকে ক্লাস আনার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। ওকে, টাটা।